আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন বাংলাদেশে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পর্যায়বৃত্ত গতি এই চ্যাপ্টার নিয়ে ফুল ডিটেইলস আলোচনা করব। এই প্রথম লেকচারে আমরা মূলত পর্যায়বৃত্ত গতির সমীকরণগুলো নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড প্রায় 14 থেকে 15টার মতো ম্যাথ প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো সলভ করলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে আর কোনো টপিক বাকি থাকবে না, মানে এই টপিক থেকে আর কোনো ম্যাথ প্রবলেম বাকি থাকবে না। তুমি যে কোনো বইয়ের যে কোনো প্রবলেম সলভ করতে পারবা ইনশাল্লাহ। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে সলভ করবা এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, কারণ আমাদের আলোচনার বিষয়টা খুবই কম, খুবই অল্প আলোচনা। তবে একটা একটা করে প্রবলেম সলভ করার সময় আমরা অনেক বেশি আলোচনা করব, প্রবলেম বেসড আলোচনা, এবং তোমাদের ক্লাসটা অনেক বেশি কাজে দিবে। এইচএসসি, অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি, পাশাপাশি মেডিকেলে কোন ডাটাগুলো আসবে সেগুলো আমরা বলে দিব। পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটার নাম দেখি। নামের মধ্যেই দেখতে পারতেছ তোমরা, এখানে গতি নিয়ে একটা কথা বলা হয়েছে। গতি গতি তোমরা গতিবিদ্যা চ্যাপ্টার করছো, সমবেগ, সমত্বরণ, এই ওয়ার্ডগুলো শুনছো। এইখানে যে গতির কথা বলা হয়েছে পর্যায়বৃত্ত, এর মানে হচ্ছে বার বার ঘটা। যেই গতিতে একই ঘটনা বারবার ঘটে তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। যে গতিতে একই ঘটনা বারবার ঘটে তাকে আমরা কি বলি? পর্যায়বৃত্ত গতি বলি। যেমন তোমার মনে হইতে পারে, ভাই তাইলে বৃত্তাকার গতি যেটা ছিল, একটা বৃত্তাকার পথে কোনো একটা জিনিস ঘোরা, বা আমরা যদি বলতে পারি যে এইরকম একটা সুতার মধ্যে পাথর বেঁধে আমরা যদি এইভাবে ঘোরাচ্ছি, এটা কি পর্যায়বৃত্ত? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের বৃত্তাকার পর্যায়বৃত্ত। তোমরা সবকিছুই তুলে নিবা, এটাকে বলা হয় বৃত্তাকার পর্যায়বৃত্ত। যদি ভাই বলা হয় সূর্যকে কেন্দ্র করে পৃথিবী উপবৃত্তাকার পথে ঘুরে আসতেছে, এইটা কি ভাইয়া পর্যায়বৃত্ত? হ্যাঁ, এইটাও পর্যায়বৃত্ত। এইটাকে আমরা নাম দিব উপবৃত্তাকার পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। যদি ভাইয়া এমন যদি হয় কখনো যে আমাদের একটা স্প্রিং আছে, স্প্রিং এর সামনে একটা বল আছে, আমরা এই বলটাকে টান দিয়ে সামনে নিচ্ছি, আবার পেছনে এটা দুলতেছে, এভাবে দুলতেছে একই পথে, বারবার দুলতেছে, বারবার একই পথ দিয়ে বারবার যাচ্ছে, এটাকেও পর্যায়বৃত্ত গতি বলবো। হ্যাঁ ভাইয়া, এটাকেও বলবো। এইটাকে বলবো সরল রৈখিক পর্যায়বৃত্ত। সরল রৈখিক পর্যায়বৃত্ত, ঠিক আছে। তার মানে ভাই পর্যায়বৃত্ত গতি নামটা কি গতিপথের আকৃতির সাথে রিলেটেড? হ্যাঁ, গতিপথের আকৃতি যদি বৃত্তাকার হয় সেটার নাম বৃত্তাকার পর্যায়বৃত্ত। গতিপথের আকৃতি যদি উপবৃত্তাকার হয় তাকে উপবৃত্তাকার পর্যায়বৃত্ত বলে। গতিপথের আকৃতি যদি সরল রৈখিক হয় তাকে সরল রৈখিক পর্যায়বৃত্ত বলে। এবং এই সরল রৈখিক পর্যায়বৃত্তর একটা স্পেশাল নাম আছে, একটা স্পেশাল নাম আছে। সেই স্পেশাল নাম বা এই পর্যায়বৃত্ত গতিতে গতিশীল কণাগুলোকে বলা হয় সিম্পল হারমোনিক হারমোনিক মোশন রত কণা। সিম্পল হারমোনিক মোশন রত কণা, সিম্পল হারমোনিক মোশন, হারমোনিক হয়ে গেছে হারমোনিক, NIC, হারমোনিক মোশন, SHM কণা। এই কণাটার নাম হচ্ছে SHM কণা। এবং এই পুরো চ্যাপ্টার তোমাদের শুধু এই SHM কণা নিয়ে আলোচনা। এবং তোমাদের বইয়ে আরো কিছু অদ্ভুত উদাহরণ আছে, যে একটি সুতার মধ্যে একটি পিঁপড়া বারবার ঘুরতেছে, এটা কি পর্যায়বৃত্ত গতি? হ্যাঁ, এটাও পর্যায়বৃত্ত গতি। আবার তুমি প্রতিদিন স্কুলে যাও, স্কুল থেকে হয়তো স্কুল বা কলেজে যাও, কলেজ থেকে কোচিং এ যাও, কোচিং থেকে আবার বাসায় আসো, বাসা থেকে আবার কলেজে যাও, আবার কোচিং এ আসো, এই যে বারবার একই কাজগুলো বারবার করো, এই ঘটনা কি পর্যায়বৃত্ত? হ্যাঁ, এই ঘটনাও পর্যায়বৃত্ত। তার মানে
মোটামুটি একই ঘটনা বারবার ঘটা মানেই পর্যায়বৃত্ত। তবে আমরা বাস্তব জগতে যেগুলো পর্যায়বৃত্ত দেখি, এগুলো পর্যায়বৃত্ত গতিপথের আকৃতির উপর নির্ভর করে। যেমন এইটাকে বলা হচ্ছে বৃত্তাকার পর্যায়বৃত্ত, এই পথে গতিপথ উপবৃত্তাকার, সেজন্য এটা উপবৃত্তাকার পর্যায়বৃত্ত। স্প্রিং দোলনের ক্ষেত্রে এটা সরলরৈখিক পর্যায়বৃত্ত। যে সকল কণা সরল রৈখিক পথে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন করে তাকে সিম্পল হারমোনিক মোশন রতকণা বলা হয়, বা এই রকম সরল রৈখিক ভাবে বারবার আসা যাওয়া করাকে সিম্পল হারমোনিক মোশন বলে, SHM, সরল ছন্দিত স্পন্দন। এবং আমাদের এই চ্যাপ্টারটা মূলত এটা নিয়ে আলোচনা হবে। তবে আমাদের বইয়ের মধ্যে পর্যায়বৃত্ত গতিকে আরেকভাবে হচ্ছে শ্রেণী বিন্যাস করা হয়েছে, যে স্থানিক পর্যায়বৃত্ত এবং কালিক পর্যায়বৃত্ত, এই দুইটা শ্রেণী বিন্যাস করা হয়েছে। এইটা থেকে কোনো ম্যাথমেটিক্যাল কিছু নাই, তবে এই দুইটা শ্রেণী বিভাগ থেকে আমাদের পরীক্ষা অনেক প্রশ্ন আসবে। সেই জন্য আমরা এই দুইটার কি কি পড়ে রাখবো সেটা একটু আমি বলে দিচ্ছি। এখানে স্থানিক পর্যায়বৃত্তের উদাহরণগুলো পরীক্ষায় আসবে, যে নিচের কোনটি স্থানিক পর্যায়বৃত্তের উদাহরণ বা উদাহরণ নয়। একটা জিনিস দেখবা, স্থানিক পর্যায়বৃত্তের মধ্যে লেখা আছে সরল দোলকের গতি, ঘড়ির কাঁটার গতি, কঠিন পদার্থের ক্যালাসের অণুগুলো যেভাবে স্পন্দিত হয় সেটা স্থানিক পর্যায়বৃত্ত। ডোরা কাটা ষাটের ডোরার অবস্থান, ধান খেতে বাতাস বইলে ধানের ঢেউ, ইলেকট্রিক পোল মানে ওই তড়িৎ দ্বিমেরু না, কিন্তু কারেন্টের পোল বাতাসে যে দুলে ওইটার কথা বলা হয়েছে ইলেকট্রিক পোল। ওকে, এখানে দেখো ঘড়ির কাঁটার গতি এখানেও আছে এবং নিচেও আছে, এই যে ঘড়ির কাঁটার গতি। এটা আমরা ইসাক স্যারের বই থেকে নিছি। এই তথ্যটা আমরা মনে রাখবো, ঘড়ির কাঁটার গতিটা এর মধ্যে অন্তর্ভুক্ত নিব না, আমরা ঘড়ির কাঁটার গতিটা কালিক পর্যায়বৃত্তের মধ্যে ধরবো। যদি পরীক্ষায় আসে নিচের কোনটি কালিক পর্যায়বৃত্তের উদাহরণ, ঘড়ির কাঁটা যদি থাকে, ঘড়ির কাঁটার গতিটা আমরা কালিক পর্যায়বৃত্তের মধ্যে নিব, কারণ ঘড়ির কাঁটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসে, এটা স্থান নিরপেক্ষ। ছোট ঘড়ি হইলেও যেভাবে ঘুরে আসবে, বড় ঘড়ির উপর মধ্যেও সে একই সময় পর পরই ঘুরে আসবে। সেজন্য আমরা স্থানিক পর্যায়বৃত্তের মধ্যে এই যে এইগুলো উদাহরণগুলো মনে রাখবো। এবং কালিক পর্যায়বৃত্ত এগুলোর পাশাপাশি আরেকটা আমরা নিব, এসি প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট প্রবাহ, এইটাও একটা এক্সট্রা উদাহরণ। এই কয়েকটা উদাহরণ আমরা খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবো। আশা করি তোমরা ভিডিওটা পজ করে এই কয়েকটা উদাহরণ খাতায় তুলে নিবা। কোনো সংজ্ঞা টঙ্গা কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট উদাহরণগুলো। ওকে, এরপরে আমরা যেটা শিখব, যে এই যে SHM কণার সমীকরণ। বলো তো SHM কণা কি জিনিস? সিম্পল হারমোনিক মোশন রতকণা, বা যেই পর্যায়বৃত্ত গতিটা সরল রৈখিক পথে ঘটে। এটার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে SHM কণার আগে বেসিক্স তো পড়বো। বেসিক্সের আগে আমরা বেসিক্স গুলো একটু জেনে নেই, কি কি বেসিক জানা লাগবে SHM কণা শেখার জন্য, যে আমরা যেন SHM কণা যদি পারতে চাই তাহলে কি কি থিওরি আমাদের জানা থাকা লাগবে। এক নাম্বার হচ্ছে থিওরি, খুবই কঠিন একটা থিওরি, S = VT। এটা কি আমরা জানি? যদি জেনে থাকি তাহলে থিটা = ω_t, এটা কি জানি? বৃত্তাকার পথে আমি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে যেই কৌণিক সরণটা হয় সেই কৌণিক সরণটার মান যদি থিটা হয়, এই ওমেগাকে বলা হয় কৌণিক বেগ, আর এটা হচ্ছে সময়। আশা করি এটা জানি। এখন যদি আমি পুরো গতিপথটা ঘুরে আসি, সেক্ষেত্রে থিটার মানটা হয় 2π এবং ওমেগার মানটা তো ওমেগাই রাখি, এবং পুরো গতিপথ ঘুরে আসলে তখন আমরা টিকে বলি পর্যায়কাল। তখন সূত্রটা দাঁড়ায় ω = 2π/t। এইটা আমরা একটু মনে রাখবো, এই সূত্রটাকে একটু মনে রাখবো, এটা আমাদের অনেক কাজে লাগবে। এই সূত্র যদি জেনে থাকি এবং আমরা যদি এটা জানি যে sin থিটা = লম্ব ভাগ
লম্ব ভাগ অতিভুজ, এইটা আমার জানা লাগবে এই সূত্রগুলো প্রতিপাদন করার জন্য, আশা করি জানি। এবং আরো একটা কঠিন সূত্র জানতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের জানা লাগবে। আর কি জানতে হবে, আমাদের ডিফারেন্সিয়েশনে কিছু সূত্র জানতে হবে, ডিডিএক্স অফ সাইন থিটা, বা সাইন থিটা না তো সাইন এক্স আর কি, সাইন এক্স নিচে যা থাকবে এখানে যা থাকবে আমাকে সেটা রেসপেক্টেই ডিফারেন্সিয়েট করতে হবে। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, যদি ডিডিএক্স অফ কজ এক্স হয় তাহলে হবে মাইনাস সাইন এক্স, এইটা আমার জানা লাগবে। ওকে, তারপরে আমার জানতে হবে ডিডিএক্স অফ, ধরো যে কি কি লিখতে পারি আমরা, ডিডিএক্স অফ সাইন 5x, এটা ডিফারেন্সিয়েট কিভাবে হয়, সাইন 5x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos 5x, তারপর আবার এই 5x এই অংশটাকে ডিফারেন্সিয়েট করে আমাদের 5x কে ডিফারেন্সিয়েট করলে হয় 5 × 1 5, এটা জানা লাগবে। তাইলে আবার ddx অফ 5 sin x ইজ ইকুয়াল টু 5 sin 2x, ধরো এটা যদি হয় তাহলে হবে 5 তো লিখলামই, সাইন হবে cos 2x, 2x কে ডিফারেন্সিয়েট করে একটা 2 এখানে গুণ হয়ে যাবে। এই কয়েকটা বেসিক আমাদের অন্তত জানতেই হবে। এবং এরপরে আরো কিছু জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আমরা যদি একটু এই পাশে লিখি, এই পাশে একটু যদি লিখি, দেখো এই পাশে আমরা এটা একটু মিশে দেওয়া লাগতেছে কারণ আমাদের স্লাইড লিমিটেড, যেতগুলো স্লাইড আমরা যেভাবে করছি সেভাবেই আমরা মূলত পড়ব। তো ওকে, আরেকটা যে জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে, তোমরা জানো আশা করি, ডিডিটি অফ এক্স, সময়ের সাপেক্ষে সরণের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় বেগ, এবং ডিডিটি অফ বেগ ইজ ইকুয়াল টু ত্বরণ। এই দুইটা জিনিস আমাদের এক্সট্রা জানা লাগবে, যে সময়ের সাপেক্ষে সরণের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে হয় বেগ, এবং সময়ের সাপেক্ষে বেগের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে হয় ত্বরণ। এই দুইটা জানলে আমরা মোটামুটি কি করতে পারবো, এসএইচএম কণার সমীকরণ গঠন করতে পারবো। তো এখন একটা মজার জিনিস যেটা আমরা একটা ভিডিওতে দেখব, তবে তার আগেই বলে দেই যে মজার জিনিসটা কেমন মজার জিনিস, যে বৃত্তাকার গতির, মনে করো এখানে একটা বল আছে, বল এই যে এটাকে অন্য কালার দিয়ে করে দেই, এই যে লাল বল, এই যে লাল বল, এই লাল বলটা মনে করো এই বৃত্তাকার গতিপথে ঘুরতেছে, তাহলে এই বলটা যে গতি, এটা কি পর্যায়বৃত্ত গতি? হ্যাঁ, পর্যায়বৃত্ত গতি। কিন্তু এটা কি সরলরৈখিক পর্যায়বৃত্ত গতি? না ভাই, সরলরৈখিক পর্যায়বৃত্ত গতি না, এটা তো বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি। এইটার মজার জিনিস হচ্ছে, এই বলের ছায়া যদি একটা পাওয়া যায়, এখান থেকে একটা যদি আমি টর্চ দিয়ে ছায়া গঠন করি, এই বলটার, এই লাল বলটার একটা ছায়াটা আমরা ছায়ার কালারেই দেই, ছায়াটা ছায়ার মতো করেই দেই, ধরো এই তো এরকম, এই যে ছায়া, এই বলের যে ছায়াটা, এই বলটা যখন এখানে আসবে ছায়াটা এই জায়গায় থাকবে, এই বলটা যখন এইখানে আসবে ছায়াটা এইখানে আসবে, এই বলটা যখন এইখানে আসবে ছায়া আবার ব্যাক করে এই জায়গায় আসবে, বলটা যখন এইখানে ছায়া এই জায়গায়, বলটা যখন এইখানে, এই যে দেখো বল বৃত্তাকার পথে ঘুরলেও বলের ছায়াটা কিন্তু সরল রৈখিক পথে ঘুরতেছে। এই জন্য এই যে ছায়ার গতিটা তখন বলা হবে এসএইচএম কণা। ছায়ার গতিটাকে কি বলা হবে বলো, এসএইচএম কণা। আমরা এটাকে একটা
ভিডিওর মাধ্যমে দেখব। ভিডিওটা দেখে তোমাদের আশা করি অনেকটাই ভালো লাগবে। ওকে, ভিডিওটা যদি আমরা দেখি এখানে দেখো, ভিডিওটা প্লে করব আমরা। ওকে, ভিডিওতে ইনি কিছু কথা বলতেছে, কথা শুনে আমাদের লাভ নাই। আমাদের এই যে তোমাদের মতো অনেক সুন্দর সুন্দর ছাত্ররা পড়ালেখা করতেছে ওনার কাছে। এখানে যদি আমরা একটা মজার জিনিস দেখি, দেখো একটা চাকা ঘুরতেছে, এই যে চাকাটা, ওই যে আমাদের বলটা, এই যে চাকাটা, এই যে চাকাটা, এই চাকাটা এখানে ঘুরতেছে, এই চাকাটার ছায়া হিসাবে আরো একটা চাকা আমরা এখানে দেখব, বা এটাকে সাইড ভিউ দেখতেছি বলা যেতে পারে। সাইড ভিউটা, এই চাকাটা সাইড ভিউ বা ছায়া, এই চাকাটাকে তুমি এক সাইড থেকে দেখতেছো, বা এটা একটা ছায়া হিসেবে যদি কল্পনা করো। দেখো এইটা কিন্তু জাস্ট আপ ডাউন হচ্ছে, এই কোণাটা জাস্ট আপ ডাউন হচ্ছে। তার যেমন একটা স্প্রিং এর সামনে একটা বস্তু ঝুলাই দিলে সেই স্প্রিংটা আপ ডাউন হয়। আবার এই সাইড দিয়েও যদি দেখো, এই জিনিসটা খালি এই মাঝখান থেকে খালি ডানে যাচ্ছে আর বামে যাচ্ছে, ডানে যাচ্ছে আর বামে যাচ্ছে। এই একটা দোলক, দোলকের গতিটাও, এই যে দোলকের এই যে মাথাটার গতি, এটাও কি এসএইচএম কণা, এটা কি এসএইচএম কণা। গতিপথটা কেমন হতে হবে? সরল রৈখিক। গতিপথটা হতে হবে সরল রৈখিক। তার মানে বৃত্তাকার গতিপথের সাইড ভিউ কেমন? এসএইচএম কণার গতি। বা বৃত্তাকার গতিপথের ছায়ার গতি, বৃত্তাকার কোন বস্তুর ছায়ার গতিটা কেমন বলো? ছায়ার গতিটা কেমন? এসএইচএম কণার গতি। আমরা এটাই নিয়ে আলোচনা করতেছি। সেই আলোচনার জন্য আমরা এখন আবার আমরা দেখব যে এই যে এইটাই আমরা দেখব এখন কিভাবে এই ছায়ার সমীকরণটা বানানো যায়, ছায়ার সমীকরণটা বানানো যায়। তো তোমরা যদি আবার আমার সাথে ঠিক আছে, দেখো এই যে বৃত্তাকার গতিপথ, বৃত্তাকারে এই বলটা এইখান থেকে এইখানে আসলো, এবং এর যে ছায়াটা আছে, ছায়াটা এইখান থেকে ধরো এইখানে গেল। ছায়া সর্বোচ্চ কত দূর যেতে পারবে? ছায়া সর্বোচ্চ এই পর্যন্ত যেতে পারবে। এই হাইটটাকে আমরা বলতে পারি এ। এ কে বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে বিস্তার। এ হচ্ছে বিস্তার, এর নাম কি বলা যেতে পারে? বিস্তার। এই যে অবস্থানটা, এই অবস্থানটার নাম সাম্যবিন্দু। এই অবস্থানটার নাম বলো কি? সাম্যবিন্দু। এই অবস্থানটার নামও বিস্তার, এই দূরত্বটাও বিস্তার, এই অবস্থানটার নামও বিস্তার। দেখো আমি যদি বলি এখন এটা মাঝখানে থিটা কোণ উৎপন্ন করছে, এবং এই কণাটা ওমেগা কৌণিক বেগে যাচ্ছিল, এবং বর্তমানে এটা এক্স দূরত্বে আছে। এই যে দেখো, এখান থেকে যদি আমরা মাপি, এখান থেকে এখানে গেছে ওমেগা কৌণিক বেগে, এবং টি সময়ে মাঝখানে অ্যাঙ্গেল উৎপন্ন করছে থিটা। এই সাম্য অবস্থান থেকে সরল রৈখিকভাবে এর দূরত্ব হচ্ছে এক্স, সরল রৈখিকভাবে দূরত্ব হচ্ছে এক্স। এবং এই যে গতিপথের সর্বোচ্চ দূরত্ব যেহেতু এ ছিল, এটা ব্যাসার্ধ এ, এই যে কয়টার মধ্যে সম্পর্ক যদি করো, আবার দেখো এটা এক্স, এটা এ, এটা থিটা, এদের মধ্যে সম্পর্কটা কিভাবে আসবে? সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এ, বা এ এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। এখন আমরা যদি আরেকটা পেজ নেই, আবার যদি এই জিনিসটা দেখি, দেখো আরেকবার দেখো, বৃত্তাকার গতিপথ, এইখান থেকে তুমি এইখানে গেলা, বলো কি বললাম? ওমেগা কৌণিক বেগে কত সময়ে? টি সময়ে। ফলে এটা থিটা কোণ উৎপন্ন করছে। ছায়াটার কি হইল? ছায়ার কি হইল? ছায়াটা এখান থেকে এইখানে আসছে এক্স উচ্চতায়। ছায়া সর্বোচ্চ কত দূর যেতে পারে?
ছায়া সর্বোচ্চ এ দূরত্বে যেতে পারে, ছায়া সর্বোচ্চ এ দূরত্বে যেতে পারে। এই গতিপথের ব্যাসার্ধটাই কত? গতিপথের ব্যাসার্ধ এ, এই দিকেও এ, এই দিকেও এ, সব দিকেই এ। তাহলে আমি যদি এই ত্রিভুজটাকে আবার বের করে নিয়ে আসি, দেখো আবার দেখো একই জিনিস আমি বারবার বলতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা যদি এক্স হয়, এটা যদি এ হয়, এটা হচ্ছে থিটা। আমরা কিছুক্ষণ আগেই শিখলাম থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, এবং যেহেতু এখান থেকে আমাদের আসলো এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এ সাইন থিটা, এ সাইন কি আসছিল থিটা, সেখানে আমরা লিখতে পারি ওমেগা টি। এটাই তাহলে এস এইচ এম কণার সরণের সমীকরণ, এটাই এস এইচ এম কণার সরণের সমীকরণ, সরণের সমীকরণ মনে রাখবো। তবে এটা কখন? এইটা যদি যাত্রা শুরু হয় সাম্য বিন্দু থেকে, সাম্য বিন্দু হতে, সাম্য বিন্দু হতে। এই যে মাঝখান থেকে যদি যাত্রা শুরু হয়, কেন ভাইয়া? সাইড থেকে, বিস্তার থেকে যাত্রা শুরু হইতে পারে না? বিস্তার থেকে বা মাঝামাঝি কোনো একটা অবস্থান থেকে যাত্রা শুরু হইতে পারে না? অবশ্যই হইতে পারে। সেক্ষেত্রে কি সমীকরণটা এমন থাকবে? সেক্ষেত্রে সমীকরণটা এমন থাকবে না। তাহলে আমরা মনে রাখবো একটা এসএইচএম কণার দুইটা বৈশিষ্ট্য থাকে। এক হচ্ছে সে সর্বোচ্চ কত দূরে যেতে পারবে, সেটাকে বলা হয় বিস্তার। সর্বোচ্চ যত দূরে যেতে পারবে সেটাকে বলা হয় কি? বিস্তার। এবং এখানে একটা ওমেগা বলে কথা থাকবে। এখন এই ওমেগাটা বৃত্তাকার গতির জন্য কৌণিক বেগ, ভালো করে বুঝবা, ওমেগাটা বৃত্তাকার গতির জন্য কৌণিক বেগ। তবে এইখানে ওমেগার আরেকটা নাম হবে কৌণিক কম্পাঙ্ক। এই নামটা কিভাবে আসলো সেটা নিয়ে আমরা আপাতত আলোচনা করব না, তবে এই ওমেগাকে এখানে বলা হবে কৌণিক কম্পাঙ্ক। এই ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ভাগ টি, এটাকে বলা হবে পর্যায়কাল। এবং আমরা জানি 1/t ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক, এটা ইকুয়াল টু 2 পাই এফ। এই এফ কে বলা হবে কম্পাঙ্ক, ওমেগাকে বলা হবে কৌণিক কম্পাঙ্ক, আর এই এফ কে বলা হবে শুধু কম্পাঙ্ক। আমরা আশা করি মনে রাখবো। তাহলে এটা একটা এসএইচএম কণার সরণের সমীকরণ। আশা করি এটুকু তোমরা পরিষ্কারভাবে বুঝছো। এবং এটাকে কি বলা হবে? এসএইচএম কণার সরণের সমীকরণ। এখন কথা হচ্ছে এই এসএইচএম কণার সরণের সমীকরণ আমরা পারফেক্ট না। কেন পারফেক্ট না? এটা পারফেক্ট হবে যদি আমরা এভাবে লিখি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এইটা যদি লিখি এটা হবে পারফেক্ট সমীকরণ। ডেল্টা দিয়ে বোঝাচ্ছে আদি দশা, যাত্রাটা শুরু কই থেকে হয়েছে, যাত্রাটা শুরু কই থেকে হয়েছে। যেমন এটা ঘটতেই পারে এইখানে যেহেতু সাম্য বিন্দু থেকেই যাত্রা শুরু হয়েছে বা স্পন্দনটা এখান থেকেই শুরু হয়েছে, সেজন্য আমরা ডেল্টার মান এখানে 0 ধরতেছি, সেজন্য এখানে ডেল্টার মান 0 ধরতেছি। বাট যদি আমার যাত্রা বা স্পন্দন শুরু হয় এখান থেকে এবং এখানকার মান π/3 হয়, তারপর থেকে আমার সময় গণনা শুরু হয়েছে, তারপর থেকে আমার সময় গণনা শুরু হয়েছে, তাহলে আমার ডেল্টার একটা মান থাকবে π/3। যদি এমন হয় আমার যাত্রাটা শুরুই হয়েছে এইখান থেকে, এখান থেকে চলা শুরু হয়েছে, তাহলে আমার ডেল্টার মান π/2। আদি দশা 90 ডিগ্রি, আদি দশা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তা আমার ডেল্টার মান যা ইচ্ছা হইতে পারে। আমরা আস্তে আস্তে যত প্র্যাকটিস করবো ততই বুঝতে পারবো। এইটাকে বলা হয় আদি দশা, এটা মনে রাখবো। তাহলে এই পার্টগুলো যদি মনে থাকে, আমরা এখান থেকে বেশ কিছু সমীকরণ নিয়ে আসবো, যে তোমরা বেগ দেখতে চাচ্ছ আশা করি। যে আমরা জানি বেগ কিভাবে আসে। বেগ হচ্ছে সরণের সাপেক্ষে সময়কে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব।
ডিফারেন্সিয়েট করে যদি দেখি a cos ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি কে আবার ডিফারেন্সিয়েট করলে আরেকটা ওমেগা আসে, এটাই হচ্ছে বেগের সমীকরণ। এটা কি সমীকরণ? বেগের সমীকরণ। আমরা যদি এই বেগের সমীকরণকে আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? ত্বরণের সমীকরণ ডিভি ডিটি। দেখো ত্বরণের সমীকরণে এইটাকে ডিফারেন্সিয়েট করলে cos কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আবার এই ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে আরো একটা ওমেগা আসতেছে, ওমেগা ওমেগা মিলে হবে মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এইটা পাইলে তোমরা সরণের সমীকরণ, বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ। আশা করি বুঝতেছো। এখন আরো কিছু সমীকরণ আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এখান থেকে আসবে। এই বেগের সমীকরণটাকে চেঞ্জ করে আমরা বেগ এবং সরণের মধ্যে একটা সম্পর্ক করতে পারি। এগুলো আমাদের প্রবলেম সলভ করতে কাজে লাগবে। দেখো কিভাবে করা হয়। ওমেগাটাকে রাইখা রুট ওভার এ স্কয়ার কজ এ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কিভাবে লেখা যায় আশা করি তোমরা বুঝতে পারছো। রুট আর স্কয়ার কাটাকাটি করে দিলে আগের মতোই হয়ে যাবে। এখন এ স্কয়ার কজ এ স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এইটাকে লেখা যেতে পারে এ স্কয়ার মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হোল স্কয়ার। এ সাইন ওমেগা টি হোল স্কয়ারকে বলা হয় এক্স স্কয়ার রুট ওভার, দেখো একটু তাকায়, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টাটাকে কি বলা হয়? এক্স। এই যে এটা এক্স। তাহলে ভি এর আরো একটা সূত্র পাইলা, সরণ দেওয়া আছে, তাইলে ভি বের করতে হবে, আমরা এই সূত্র দিয়ে বের করব। এবং এর সূত্রটার দিকে তাকাও, এ কিন্তু লেখা আছে মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে কি লেখা যায় বলো তো? এক্স। এই যে এইটা ত্বরণের আরো একটা সমীকরণ। তাহলে আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, সরণের পারফেক্ট সমীকরণ এইটা, এটা থেকে আমরা অনেক কিছু করব। আমরা যত প্র্যাকটিস করব সবকিছু বুঝে যাইব। তো সরণকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় বেগ। যদি সরণের সমীকরণ সাইনে দেওয়া থাকে তাহলে এটা ডিফারেন্সিয়েট এমন হবে। সরণের সমীকরণ অনেক সময় কজও থাকতে পারে, তো কজকে কিভাবে চেঞ্জ করবো আমরা প্রবলেম সলভিং সময় দেখে নিব। বেগ, ত্বরণ, তারপর দেখো বেগের আরো একটা সমীকরণ আছে, যদি আমার কাছে সরণ দেয়া থাকে তারপরে যে ত্বরণ তো দেখতেই পারতেছ। তা আমরা এটা নিয়ে কাজ করব এখন, যে কিভাবে এই সমীকরণগুলোকে ইউজ করে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। আমরা পরবর্তী স্লাইডে যাব। আমরা একটা খুবই সিম্পল প্রবলেম দেখতেছি, ফেস করতেছি। তো এইটা যদি আমরা সলভ করি, দেখো যে কি লেখা আছে, x is equal to 20 sin 30t minus pi by 6। এটাই ধরো, ওইখানে অত স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট এটাই ধরতেছি আমরা। এটা একটা সমীকরণ দেওয়া আছে, একদম কমন একটা প্রশ্ন, আসতেও পারে নাও আসতে পারে, বাট আমরা ধাপে ধাপে একটা একটা করে প্রশ্ন উন্নত করব এবং সেগুলো সলভ করে করে পুরো আইডিয়াটা অ্যাবজর্ব করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। দেখো সংকেতগুলো দেওয়া আছে, কণাটির বিস্তার বের করো। কণাটির বিস্তার কি করতে হবে? জাস্ট তুলনা করতে হবে, তোমাদের শুধুমাত্র তুলনা করতে হবে। আমরা জানি মূল এসএইচএম কণার সমীকরণ হচ্ছে a sin 30t minus pi by 6। এটা আমরা মূল সমীকরণ, দুঃখিত, এটা হচ্ছে, এটাও মূল সমীকরণ না। মূল সমীকরণে তো এখানে এমন নাই। মূল সমীকরণ হচ্ছে এরকম, ওমেগা টি প্লাস ডেল্টা। এটা এখন তুলনা করো যে 20 বরাবর a, তাহলে a ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, এখানে সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে। প্রচলিত অর্থ বহন করে মানে এসআই ইউনিটের কথা বলা হচ্ছে। তাহলে a ইজ ইকুয়াল টু 20 মিটার। বিস্তার কত মিটার বলো? 20 মিটার। তারপর দেখো ওমেগার জায়গায় কত লেখা আছে? 30। এটা চাইছে কি? কম্পাঙ্ক। আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই
এফ। এই এফটার মানে হচ্ছে কম্পাঙ্ক। এই এফ এর মানে যদি কম্পাঙ্ক হয়, ওমেগা কত? ওমেগার বরাবর আছে দেখো 30, তাহলে 30 হচ্ছে, যদি চাইতো কৌণিক কম্পাঙ্ক তাহলে 30 হইতো তোমার উত্তর, বাট যেহেতু কম্পাঙ্ক চাচ্ছে তাই কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 30/2 পাই বা 15/পাই হার্টজ, এটাই উত্তর। এরপরে চাইছে পর্যায়কাল, তার পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই, পর্যায়কাল 2 পাই কেন, পর্যায়কাল 1/f, 1/f, পর্যায়কাল হচ্ছে আমাদের 1/f, পর্যায়কাল 1/f, তাহলে 1/f মানে এর উল্টা, π/15 সেকেন্ড, এটি হবে পর্যায়কাল, পর্যায়কাল একক সেকেন্ড, এটা হচ্ছে হার্টজ। এরপর লেখা আছে সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগ কত? বেগের সমীকরণ তো ভাই আমরা জানি, a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। কজের সর্বোচ্চ মান কত বলতো? কজের সর্বোচ্চ মান 1, তার মানে বেগ যখন সর্বোচ্চ হবে ভি ম্যাক্স হওয়ার সময় এ ওমেগা, তাহলে এর মান আমরা পাইছি অলরেডি 20, আর ওমেগার মান যদি দেখি, ওমেগার মান 30, তাহলে এটা গুণ করলে হয় 600 মিটার পার সেকেন্ড, এটা হবে আমার উত্তর। তাহলে ভি ম্যাক্স এ ওমেগা, আশা করি মনে থাকবে। খুব সিম্পল একটা প্রশ্ন ছিল, জাস্ট মিলায় মিলে উত্তর বের করা। এরপরের যদি আমরা কোশ্চেনটা দেখি, লেখা আছে দেখো, একটি কণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে দোলন শুরু করে 0.1 মিটার বিস্তার এবং 1 হার্টজ কম্পাঙ্ক যুক্ত সরল সন্ধিত গতি সম্পন্ন করে। 4.5 সেকেন্ড পরে কণাটি সরণ করে। আমাদের প্রথম কাজ কণাটির সরণের সমীকরণ বের করা। সরণের সমীকরণ ভাইয়া x ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা জানি। এর মান এ হচ্ছে বিস্তার 0.1 মিটার, মিটার মিটার লিখতে হবে না, এটা হচ্ছে। এরপরে আমরা সাইন, কি লেখা আছে, হার্টজ কম্পাঙ্ক, কম্পাঙ্ক লেখা থাকলে আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু, এই মাত্রই শিখলাম 2πf, তাহলে 2π ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2π, তাইলে 2π টি প্লাস, এরপরে লেখা আছে এবং দোলন সীমার শেষ প্রান্ত হতে, দোলন সীমার দেখো, দোলন সীমার কোন প্রান্ত হতে লেখা আছে, শেষ প্রান্ত হতে, শেষ প্রান্ত, শেষ প্রান্ত হতে মানে আদি দশা π/2, এটাই মনে রাখা লাগবে, এটা হচ্ছে আদি দশা π/2। যদি বলতো দোলন সীমার মাঝখান থেকে বা সমবিন্দু হতে দোলন শুরু করে, তাহলে এখানে আমি 0 লিখতাম, π/2। অবশ্যই অবশ্যই আমরা এই ক্যালকুলেশন গুলো করব রেডিয়ান একক, রেডিয়ান এককে। এরপরে আমাদের কাজ হবে জাস্ট টি এর মানটা, টি এর মানটা 4.5 সেকেন্ড এর মধ্যে বসাই দিয়ে ক্যালকুলেশন করে উত্তরটা বের করা। অবশ্যই ক্যালকুলেটরের আমার রেডিয়ান মোড নিতে হবে, রেডিয়ান মোডে চেঞ্জ করে আমার সলভ করতে হবে। এক্স এর মানটা বসাই দিব, উত্তর একটা এসে পড়বে, 0.1 ছোট একটা উত্তর আসবে। আশা করি এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি, খুব সিম্পল একটা প্রবলেম ছিল। এরপরে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, আদি দশা এত হলে কৌণিক কম্পাঙ্ক আদি সরণ নির্ণয় করো। ওকে, ঠিক আছে। দেখো একটা সমীকরণ দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু 10 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, পর্যায়কাল 30 সেকেন্ড, পর্যায়কাল 30 সেকেন্ড মানে ওমেগা দিয়ে দিছে, ওমেগা 2π/30 বা π/15, তাহলে এখানে 10 সাইন π/15 টি প্লাস ডেল্টার মানটা চাইছে, আদি ডেল্টার মানটা আমরা জানি না, ডেল্টার মানটা বের করতে হবে। ওকে, আদি দশা কত, কৌণিক কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক এই যে ওমেগাটাই কৌণিক কম্পাঙ্ক, এত পার রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, এর এককটা মনে রাখবে, রেডিয়ান পার সেকেন্ড। তো এরপরে কি চাইছে, আদি দশা নির্ণয় করো, আদি সরণ। আদি সরণ মানে হচ্ছে এই যে y এর মান 0.05, আদি সরণ মানে হচ্ছে এখনো সময় শুরু হয়নি,
π/15 গুণন 0 সময় 0 ইন্টু ডেল্টা। এই ক্যালকুলেশনটা করতে ডেল্টা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 0.05 ভাগ 10। এইটা যদি তোমরা ক্যালকুলেট করো একটা উত্তর আসবে, একটা কোণের মান আসবে। সাইন ইনভার্স ক্যালকুলেটরে শিফট সাইন চাপ দিলে সাইন ইনভার্স হয়ে যাবে, তাইলে এটা সমাধান হয়ে যাবে। সিম্পল একটা প্রশ্ন ছিল। কৌণিক কম্পাঙ্ক এই যে এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আর এটা হচ্ছে আদি দশার মান। আশা করি এটাও বুঝতে পারছি কিভাবে সলভ হইল। এরপরে যদি আমরা দেখি, এরপরে আমরা একটা প্রবলেম দেখব। দেখো একটা সমীকরণ, এই একটা সমীকরণ বলছে দ্বিতীয় কণার সাপেক্ষে, বেগের সাপেক্ষে না, আসলে এটা ভুল লেখা, সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য নির্ণয় করো। দশা পার্থক্য চাইছে। ওকে, সো আমরা দেখি x1 ইজ ইকুয়াল টু লেখা আছে 0.2 সাইন 50 πt প্লাস π/3। ওকে, এবং x2 ইজ ইকুয়াল টু লেখা আছে 0.2 cos। এই যে এখানে তোমাদের অনেকে ভয় পেয়ে গেছো, হাই হাই cos কই থেকে আসলো, এটা কি করব, এটা কি করব। তো cos এর ফাংশনকে আমাদের সাইনের ফাংশনে রূপান্তরিত করতে হবে। 9 10 বিভিন্ন ভাবে শিখে আসছো, তবে এখন শুধু ইউজ করবা এইভাবে যে cos থিটা যদি থাকে তাহলে সাইন থিটা প্লাস π/2, এই ফর্মুলাটা ইউজ করবা। এই ফর্মুলাটা ইউজ করবা, দেখবা খুব সহজে সলভ হয়ে যাচ্ছে। তাহলে 0.2 সাইন যা লেখা আছে তাই, তার সাথে এক্সট্রা একটা π/2, এটা হয়ে গেল সাইনের ফাংশন। এখন এইটা হচ্ছে একটা দশা, এইটা হচ্ছে একটা দশা ডেল্টা 1, এইটা একটা দশা ডেল্টা 2। তাহলে দুইটার মধ্যে দশার পার্থক্য আমরা আদি দশা দিয়ে লিখলাম, ব্যাপার না হচ্ছে। তাহলে বলতেছে দ্বিতীয় কণার সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য, সাপেক্ষে যার সাপেক্ষে বলছে তারটা বাদ দিতে হয়, সিম্পল কথা। তাই আমরা এখানে একটা যে কাজ করতে পারি, ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1। এখানে এই 50 π/2 দ্বিতীয় কণার সাপেক্ষে, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে এইটা আমার ভুল হয়ে গেছে, যার সাপেক্ষে বলে তারটা বিয়োগ করতে হবে, যার সাপেক্ষে বলবে তারটা বিয়োগ করব। তাহলে যার সাপেক্ষে যারটা, এই যে সামনে π/3 মাইনাস π/2 অ্যান্সার মাইনাস π/6, এটা হবে অ্যান্সার, এটাই মনে রাখবা। যার সাপেক্ষে বলবে, যে সাপেক্ষে বলবে, যার সাপেক্ষে বলবে আমরা তারটাই বিয়োগ করব। সাপেক্ষে যারটা বলবে তারটা কি করব, বিয়োগ করব। খেয়াল রাখবো প্রশ্নটা, এই থিমটা। এবং কিভাবে cos থেকে সাইনে কনভার্ট করবো আশা করি বুঝে গেছো, কিভাবে cos থেকে সাইনে কনভার্ট করবো আশা করি বুঝে গেছো। তো এখানে আমরা আরো একটা প্রবলেম দেখতেছি, এখানে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে পেনটা দিয়ে যদি আমরা করি, পেন ইরেজার না, হাইলাইট সাদা, এখানে উপরে 2 না, 2 নিচে, 2 হচ্ছে আসলে নিচে, 2টা নিচে। আমরা এখানে একবারই লিখি ডিরেক্ট যে y1 ইজ ইকুয়াল টু 10 সাইন 4πt প্লাস π/4 এবং পরেরটা আছে y2 ইজ ইকুয়াল টু 5 সাইন 3πt প্লাস √3, এখানে আরেকটা ভুল করলাম, 3 cos 3πt। এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব? এই টাইপের প্রবলেম সলভ করার উপায় হচ্ছে, এই যে এখানে দেখো, এখানে সাইনের সহগ কত 1 এবং কজের সহগ কত √3। আমাদের খেয়াল রাখতে হবে দুইটা ফাংশনকে মিলে আমরা শুধু একটা সাইনের ফাংশন বানাবো, তাহলে আমাদের চিরচেনা SHM কণার আকৃতিটা পাবো। কি করব, √ সহগগুলো স্কয়ার, দেখো √3 হবে আর 1 এ 4 2,
খুব সুন্দর জিনিস। এই যে টুটা আসলো, এই টুটা তুমি বাইরে লিখবা এবং ভিতরে 1/2 সাইন সাইন 3πt প্লাস √3/2 cos 3πt। ঠিক আছে, আশা করি একটু ব্র্যাকেট ট্র্যাকেট বেশি হয়ে গেছে, এগুলো ম্যাটার না। ঠিক আছে, দেখো এখন তোমার যেটা কাজ হবে, আমরা এটাকে সাইনে cos b প্লাস কজে সাইন b এই সূত্রের মধ্যে ফেলবো। সেই সূত্রে ফেলার জন্য আমাদের সাইনের একটা সঙ্গী লাগবে, সাইন 3πt ইন্টু কস। কস কত এর মান? হাফ। কস ভাইয়া 60 ডিগ্রির মান হাফ। 60 ডিগ্রি মানে কি? π/3 প্লাস এই যে এই কজের সাথে যেটা আছে সেটাকে আবার আমরা সাইনে কনভার্ট করব। সাইন কতর মান? √3/2। সাইন ভাইয়া 60 ডিগ্রির মান √3/2 cos 3πt। দেখো সুন্দর একটা জিনিস হয়ে গেছে, সাইনে cos b, কজে সাইন b, সাইন a প্লাস b এর সূত্র হয়ে গেছে। আমরা এরপরে লিখতে পারবো সাইন a প্লাস b, 5 দুকানো বাইরে এটা লেখা যাচ্ছে 10 সাইন a 3πt প্লাস b। দেখো হয়ে গেল। এই যে দুইটা পদওয়ালা সমীকরণ থেকে একটা পদওয়ালা সমীকরণ হয়ে গেল, এটা আমাদের পারফেক্ট এসএইচএম কোণ সমীকরণ। এখানে তোমরা দেখতেছো এরও বিস্তার 10, এরও বিস্তার 10, তাহলে এদের বিস্তারের অনুপাত কত? 1:1। এদের বিস্তারের অনুপাত কত? a1 a2 10/10 1:1। যদি বলা হয় এদের হচ্ছে আদি দশার অনুপাত কত, আদি দশার অনুপাত কত, তাহলে আদি দশাটা দেখো, এর আদি দশা Δ1 = π/4 আর এর আদি দশা হচ্ছে Δ2 = π/3। তো এইভাবে আদি দশাটা বের করতে হবে। তোমরা চাইলে জিনিসটা কিন্তু একটু শর্টকাটেই করতে পারো। এই যে দুইটা সহগ অনুপাত করে সাইনের ফাংশনে এই যে হাফ কত ডিগ্রিতে হয় ওইটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু জিনিসটা খুব ইজিলি সলভ করে ফেলবা। তাহলে এই টাইপের প্রবলেমগুলো কিভাবে সলভ করবা? যদি দুইটা পদ আসে পারা যাবে। এটা প্রচুর আসতেছে এইচএসসি পরীক্ষার এমসিকিউতে এবং অ্যাডমিশন পরীক্ষায় প্রচুর আসতেছে। তাহলে দুইটা পদ থেকে একটা পদে কনভার্ট করতে হলে সাইনে cos b কজে সাইন b এই ফর্মুলা আমরা ফেলার চেষ্টা করব, তাইলে দেখবা সুন্দর করে মিলে গেছে। এগুলো আমরা এক্সট্রা শিখিয়ে রাখলাম, যদি আদি দশাগুলো বের করতে পারবা এভাবে আশা করা যায়। তো আমরা এই প্রবলেমটাও সলভ হইলে এরপরে প্রবলেমের দিকে যাব। আমরা এরপরে এই প্রবলেমটা যদি সলভ করি, সেম ক্যাটাগরির প্রবলেম। দেখো দুইটা ফাংশনের অংশ, দুইটা অংশ আছে, তো এটাকে আমরা আগে কাজ কি বলো, একটাতে কনভার্ট করা। একই সিস্টেম, x = a sin π/6t b cos π/6t। ঠিক আছে, খুব মজার জিনিস যে কি করতে হবে বলো, a² + b² √ এটা কমন নিব এবং ভিতরে লিখব a/√a² + b² sin π/6t আবার b/√a² b² cos π/6t। ঠিক আছে, এখন দেখো একটা ত্রিভুজ আঁকাবো আমি। এই ত্রিভুজের সাইন আছে না, এটাকে আমি চাই কস বানাইতে। কস এর উপরে থাকে কি? ভূমি। ভূমিটাকে আমি এ ধরলাম, লম্বটাকে বি, তাহলে অতিভুজ হবে a² + b², এটা হবে থিটা। এই যে এটা হবে থিটা, এই কোণটা হবে থিটা। ভূমির সাথে যে কোণটা থাকে সেটা হচ্ছে থিটা। তাহলে আমি লিখতে পারি √a² + b², এইটাকে লিখতে পারি cos থিটা sin π/6t, এটাকে লিখতে পারি sin থিটা cos π/6t। দেখো √a² + b²
এখন কি লেখা যায়, এখন সাইন এ কস বি, কজ এ সাইন বি। আমরা সূত্র লিখবো সাইনের সূত্র, সাইন এ প্লাস বি হয়ে গেল। বিস্তারের মান কত, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 3 4, 3 স্কয়ার 4 স্কয়ার 5, এই যে 5। আশা করি বুঝছো। এই যে আমি যদি থিটার মান চাই, যে থিটা, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে 4, tan ইনভার্স 4/3। এই থিটাটাই কি আদি দশা না, টি এর সাথে যেটা থাকে ওমেগা, আর প্লাসের পরে যেটা থাকে বা শেষে যেটা থাকে কোনো টি ছাড়া, সেটা কি আদি দশা। তাহলে আদি দশা এই যে tan ইনভার্স 4/3। তারপরে বলতেছে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে সরণ, গতিবেগ এবং ত্বরণ। এখন এই সমীকরণ যখন পেয়ে গেছি, আমি সমীকরণটা বানায় তার মধ্যে মান বসায় বসায় সরণ বেগ ত্বরণটা বের করতে পারবো। সেটা আমরা পরে আরেকটা প্রবলেম সলভ করতেছি, সেই সলভ দিয়েই তোমরা এটা বুঝে যাবে কিভাবে সলভ করতে হবে। বাকি আমাদের সমীকরণটা আমরা দেখে রাখি কেমন হচ্ছে, 5 sin π/t প্লাস থিটা। থিটার মানটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর থেকে আমরা বসাই দিব, যত ডিগ্রি আসে বা যত একটা কোণ আসে সেই কোণটা বসাই দিব। এবং সরণ বেগ ত্বরণ কিভাবে নির্ণয় করব, এর জন্য আমরা আরেকটা প্রবলেম রাখছি, সেটা করার পর তোমরা এখানে মান বসায় সলভ করে নিও। আমরা হচ্ছে কোনটা করতে পারি, হ্যাঁ এই 48 নাম্বার এই প্রবলেমটা সলভ করব। 48 নাম্বার এই প্রবলেমটা সলভ করব। এইটা সলভ করলে এটা যেভাবে আমরা মান বসায় বসে সলভ করতেছি, ওই সমীকরণের মধ্যে 2 সেকেন্ড মান বসায় বসে সলভ করে ফেলবো। দেখো সরণ বের করতে বলছে, তো আমরা সরণটা বের করি আগে। এখানে x ইজ ইকুয়াল টু 6 cos লেখা আছে, ভাইয়া সাইন করে নিব, করে নিতে পারো যদি আদি দশা বের করতে বলে। আদি দশা বের করতে না বললে সাইন বের করার কোনো দরকার নেই, যেমন মান আছে তেমন। তারপরে আমরা সাইন করে নিচ্ছি, সাইন 3πt প্লাস π/3 প্লাস π/2। এই সিচুয়েশনে এটাকে আমরা বলতেছি ডেল্টা। ডেল্টার মানটা কত, আদি দশা কত, যদি এই প্রশ্নের বলতো ডেল্টার মান কত, তাইলে π/3 প্লাস π/2 ক্যালকুলেশন করে যা হয়, 3 দুগুণ হয়তো 6 হয়, এদিকে 5 পাই, এরকম করে এটাই আদি দশা। আমরা এভাবে আদি দশা বের করতাম। বাকি এখন এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগের সমীকরণ পাবো, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণের সমীকরণ পাবো। আর যদি আমরা ওই সমীকরণ থেকেই সলভ করতে চাই তাও হবে, ওই সমীকরণ থেকেও সলভ করতে চাইলেও হবে। তা আমি চাচ্ছি আসলে ওই সমীকরণ থেকে সলভ করতে, আমি এখান থেকে করতে চাচ্ছি না। তোমাদেরকে জাস্ট আদি দশাটা বের করে আমি শিখাই দিলাম। আমি যেই সমীকরণ আছে সেই সমীকরণের মধ্যে আমি মান বসায় ক্যালকুলেশন করতে চাই, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম। অনেকে মনে করে যে পরিবর্তন করতে হবে, বাট না, পরিবর্তন করতে হবে, এটা ম্যান্ডেটরি না। তাহলে x ইজ ইকুয়াল টু 6 cos 3π ইন্টু 2 প্লাস π/3। টাইমের মান আমি 2 সেকেন্ড বসাই দিছি, এখন আমার দূরত্ব আসবে। তাই এখন সাইন আমরা জানি, সাইন π/2 বরাবর যতবারই ঘুরি সাইনের কি অনুপাত চেঞ্জ হয় না, সাইনের অনুপাত কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে ঘুরে cos এর অনুপাত কি হয় না, চেঞ্জ হয় না। যখন π/2 এর বিজোড় গুণিতক থাকে এখানে, তখন cos ফাংশন চেঞ্জ হয়ে সাইন হয়, সাইন ফাংশন চেঞ্জ হয়ে cos হয়ে যায়। তাহলে এখানে cosই থাকতেছে 6 π/3। তো π/3 মানে আমরা জানি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে 6/2 ইজ ইকুয়াল টু 3 মিটার। 3 মিটার। এরপরে যদি আমরা বেগের কথা বলি, তো এই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, v ইজ ইকুয়াল টু dx dt। ডিফারেন্সিয়েট করলে যেটা আসবে, cos কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin 3πt প্লাস π/3। আবার এই অংশকে ডিফারেন্সিয়েট করার ফলে এখানে একটা 3π আসে। এখন আমরা কিছু না, জাস্ট টাইমের মান 2 সেকেন্ড বসাই দিব। যদি হাত দিয়ে ক্যালকুলেশন করি, হাত দিয়ে করব, ক্যালকুলেটর দিয়ে করলে ক্যালকুলেটর রেডিয়ান মোডে কাজ করব। কি আসবে, 2 সেকেন্ড বসাইলে এই অংশ তো চেঞ্জ হবে না। তোমরা একটু হায়ার ম্যাথের
ওই যৌগিক ত্রিকোণমিতি অংশ 9 10 ছিল যেটা, সেটা একটু করবা। তাহলে ফাইনালি আসবে π/3, sin π/3 মানে sin 60 মানে √3/2। তাহলে এখানে 6 × 3 পাই √3/2 ক্যালকুলেশন করে এখানে যা আছে সম্ভবত সেটি আসার কথা। আর এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে ডিভি ডিটি, টি এর মান কত বসাইছি এখানে 2 সেকেন্ড বসাইছি। আবার যদি ডিফারেন্সিয়েট করি তখন যেটা হবে দেখবা যে সাইনকে ডিফারেন্সিয়েট করলে হবে cos 3πt প্লাস π/3 6 3π এর উপর স্কয়ার। এটা তো আসবে আবার ওই সাইনের মাঝখানে যে টি এর ফাংশনটা আছে ওটা ডিফারেন্সিয়েট আসবে। যে মোটামুটি যারা ডিফারেন্সিয়েশন পারো তারা আশা করি এটা বুঝছো। তাহলে 6 3π স্কয়ার cos π/3, cos π/3 এর মান কত আসে হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এটার অ্যানসারও এখানে যা আছে তাই আসবে। আমরা করে নিয়ে আশা করি যে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। এখন আমরা যে প্রবলেমটা সলভ করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আসার মতো। বিস্তার দেওয়া আছে, পর্যায়কাল দেওয়া আছে, একটা সরণ দেওয়া আছে, সময় বের করতে হবে। কিভাবে বের করবো? আগে আমাকে সমীকরণটা বানাতে হবে। বিস্তার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তারপরে সাইন যদি আমরা লিখি সাইন ওমেগা টি, ওমেগা কিভাবে বের করব 2π/t 1.2 টি। এখানে আদি দশা লেখা নেই এবং আদি সরণ কিছুই লেখা নাই, আমরা এটা ধরে নিতে হবে আদি দশা শূন্য, ডেল্টার মান 0, সাম্যবিন্দু থেকে স্পন্দিত হওয়া শুরু করছে। এভাবে আমি সমীকরণটা বানাইলাম। সমীকরণ বানানোর পরে লেখা আছে মধ্য অবস্থান থেকে মানে সাম্যবিন্দু থেকে এত সরণ পেতে কত সময় লাগবে। তাহলে মধ্য অবস্থান টু এই যে সাম্যবিন্দু থেকে দূরত্বকে আমরা x বলি, সাম্যবিন্দু থেকে দূরত্বকে x বলি। যদি আমাকে বলতো বিস্তার বিন্দু হতে এত দূরত্ব পেতে কত সময় লাগবে, সেক্ষেত্রে আমার 4 থেকে ওই মানটা বিয়োগ করা লাগতো। কথা কি বুঝতে পারছো? সাম্যবিন্দু থেকে দূরত্বটাকে আমরা x বলি 2√3। যদি বলতো বিস্তার থেকে একটা দূরত্ব, সেক্ষেত্রে আমার a - x = ওই মানটা হইতো। খেয়াল রাখবা প্রশ্নে কি লেখা আছে, কারণ সমীকরণের মধ্যে আমি দূরত্ব সবসময় সাম্য বিন্দু থেকে বসাতে পারি, বিস্তার থেকে বসানো যায় না। তো এটা আমরা কি করতে পারি 4 sin 2π/1.2 t। এরপরে যেটা করব যে সাইনটাকে এই পাশে পার করে দিব, সাইন ইনভার্স 2√3/4 এবং ক্যালকুলেটরে এই সলভটা করব আমরা রেডিয়ান মোডে। যদি রেডিয়ান মোডে না করি, ডিগ্রি মোডে করি, সেক্ষেত্রে আমি এখানে পায়ের মান বসাবো 180 ডিগ্রি। লিখে রাখো, যদি ডিগ্রি মোডে সলভ করো তাহলে পায়ের মান বসাবো 180 ডিগ্রি। আর যদি এটা রেডিয়ান মোডে সাইনের মানটা বের করো তাহলে এই পায়ের মান হবে 3.14। রেডিয়ানে হইলে 3.14 আর ডিগ্রিতে হইলে 180 ডিগ্রি পায়ের মান বসাতে হবে। রেডিয়ানে করার পরে ক্যালকুলেশন করার পরে এপার ওপার করার পরে ইনশাআল্লাহ তোমরা সলভটা পেয়ে যাবে 0.2। যেটাতেই করো না কেন সলভ একই আসবে। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তী আমরা কোশ্চেনের দিকে যাই। একটি কণা মিনিটে এত দোলন সম্পন্ন করে, অতিক্রমকালে বেগ এত, সর্বোচ্চ সরণ কত, সমীকরণ বের করো। ঠিক আছে, মিনিটে 600টি দোলন সম্পন্ন করে। ভালো করে বুঝো, 600 দোলন 60 সেকেন্ডে, অর্থাৎ একটা দোলন 60/600 সেকেন্ডে। কাটা কাটা 1/10, 1/10 মানে 0.1 সেকেন্ড। একটা দোলন কালকেই বলা হয় পর্যায়কাল। আশা করি লাইনটা বুঝতে পারছো। একটা দোলন হতে যে সময় লাগে তাকে বলা হয় কি পর্যায়কাল। তাহলে একটা দোলন, এটা একটু খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো। 600টা দোলন হয় 60 সেকেন্ডে, একটা দোলন হয় 1 সেকেন্ডে। ওকে, 0.1 সেকেন্ড কাটাকাটি করলে হিসাব করলে 0.1 সেকেন্ড আসবে। ওকে, সাম্যাবস্থা অতিক্রমকালে কণাটির বেগ এত। সাম্যাবস্থা অতিক্রমকালে কণাটির বেগ এত। ভালো করে মনে রাখবা, সাম্যাবস্থা অতিক্রমকালে কণার মধ্যে
সর্বোচ্চ বেগ থাকে, সর্বোচ্চ বেগের মান এ ওমেগা। বেগের সর্বনিম্ন মান হচ্ছে 0, যেটা বিস্তারে গেলে হয়, বিস্তারে গেলে থেমে যায়। আর সাম্যাবস্থায় বেগের মান সর্বোচ্চ হয়, এটা মনে রাখবা। সাম্যাবস্থায় বেগের মান সর্বোচ্চ হয়। বা তুমি দশার মান 0 বসায় দেখতে পারো, cos 0 এর মান কত আসে? cos 0 এর মান আমাদের 1 আসে। ওই পাশে 1 হয়ে গেছে, শুধু এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা, cos ওমেগা টি প্লাস ডেল্টার মান 1 হয়ে গেছে। তাহলে সাম্যাবস্থা অতিক্রমকালে যে বেগটা পাইছে 3.14, এটাই ছিল সর্বোচ্চ বেগ। এর মানটা আমি এখান থেকে পাবো, ওমেগার মান 2π/0.1, 0.1। এই যে এখান থেকে মানটা বসাইলাম, এখান থেকে আমার এর মানটা ক্যালকুলেশন করে আসবে 0.05 সেন্টিমিটার না মিটার। যে সেন্টিমিটারে লেখা আছে তাহলে সেন্টিমিটারই হবে, এখানে সেন্টিমিটার লেখা আছে সেন্টিমিটারই হবে। তাহলে আমার সমীকরণটা কি? এ সাইন ওমেগা টি। আমরা এখানে ধরে নিচ্ছি এইটা সাম্য অবস্থান থেকেই যাত্রা শুরু করছে। 0.05 সাইন ওমেগার মান কত যে আসছে? ওমেগার মান তো কত কত জানি, 2π/0.1, 2π/0.1, তাহলে 2π/0.1 ইন্টু টি। 0.1 মানে 1/10, 1/10 উপরে চলে গেলে 20 হয়ে যাবে। তাহলে এই যে এখানে sin 20 এটি আসবে 0.05, এটা নিজেরাই বুঝে নিতে পারবা। sin 20 πt। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পারছো। ওকে, এর পরের প্রশ্ন, দোলনকাল দোলন গতি সম্পন্ন, বেগ কত? x এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, বেগ চাইছে। x এর মান থেকে বেগ বের করার সূত্র কি বলতো? ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x। সময় দেওয়া থাকলে ওই সূত্রগুলো ডিফারেন্সিয়েট করা, আর x এর মান দেওয়া থাকলে এই সূত্র। তা ওমেগার মান, যেহেতু দোলনকাল t দেওয়া আছে 2π/t রুট ওভার a স্কয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু a/2। ক্যালকুলেশন করলে সুন্দর ক্যালকুলেশন আসবে, 2π/t এখান থেকে আসবে 2 2 4, 4 থেকে একবার দিলে হবে √3a/2, 2 2 কাটা 3a π/t। এখানে t লেখা থাকবে অ্যানসারে, t 2 না t, এটা একটু ভুল আছে, এটা বুঝতে পারছি। সরল দেওয়া থাকলে এই সমীকরণ ইউজ করবো আমরা সলভ করার জন্য। এর পরের প্রশ্ন, বিস্তার দেওয়া আছে, আদি দশা দেওয়া আছে, পর্যায়কাল বের করতে হবে, সমীকরণ বের করো। ঠিক আছে, 1 মিনিটে 150 বার, তাহলে 150 বার দোলে 60 সেকেন্ডে, অতএব একবার দোলে 60/150, এটাই পর্যায়কাল, 60/150। ওকে, সমীকরণ x ইজ ইকুয়াল টু a, এর জায়গায় 6 সাইন, সাইন আদি দশা 0 বলে দিছে, ওমেগা 2π/t, t উল্টা করে লিখবো, নিচে লিখবো 150, উপরে লিখবো 60, নাকি ভুল লিখতেছি, নিচে 60/150। ওকে সরি, এমনি লিখি, এত কঠিন করে লেখার দরকার নাই, সিম্পলি লিখি 60/150। তোমরা ক্যালকুলেশন করে নিও, t প্লাস 0, এটাই সমীকরণ। আশা করি বুঝতে পারছি। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। এইটা খুব সুন্দর একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে দুইটা দূরত্ব দেওয়া আছে, দুইটা দূরত্বে দুইটা বেগ দেওয়া আছে, বিস্তার এবং পর্যায়কাল বের করা লাগবে। খুব সুন্দর প্রশ্ন। তো সলভ করব কিভাবে? বেগের সূত্রতে, বেগ ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, ভি এর জায়গায় একবার লিখবা 20 ওমেগা রুট ওভার a স্কয়ার, তো নাই, বের করব মাইনাস 6 স্কয়ার, এটা 1 নাম্বার সমীকরণ। আবার 15 ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস 8 স্কয়ার, 2 নাম্বার সমীকরণ। দেখো 1 ও 2 ভাগ করলে 1/2 করার পরে
যে সমীকরণটা দাঁড়াবে তার থেকে তোমরা a এর মানটা বের করে নিয়ে আসবে। ভাগ করলে ওমেগা ওমেগা কাটাকাটি চলে যাবে, রুট এই পাশে এসে স্কয়ার করে দিবা, a এর মানটা আসবে 10 সেন্টিমিটার। এর মানটা যে কোনো একটাতে বসাই দেওয়া, তোমরা পর্যায়কাল পেয়ে যাবা। পর্যায়কাল ওমেগার মানটা যখন পাইবা সেখান থেকে পর্যায়কালটা পেয়ে যাবা। আশা করি নিজেরা এটা সলভ করে নিতে পারবা। খুব সিম্পল, শুধু সমীকরণটা বানিয়ে নেবে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এরপরে আমাদের আজকের সর্বশেষ কোশ্চেন বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল, শুধু একটু চিন্তা করার কোশ্চেন। তোমরা একটু চিন্তা করবা যে একটা প্ল্যাটফর্ম বিস্তারে কাটতেছে, উপরে নিচে 4.9 মিটার যাচ্ছে, উপরেও যাচ্ছে 4.9 মিটার, নিচেও যাচ্ছে 4.9 মিটার। একটা প্ল্যাটফর্ম মানে যেটার মধ্যে মানুষ দাঁড়ায় থাকে, মনে করতে পারে একটা লিফট দাঁড়ায় আছে। এখন প্ল্যাটফর্ম থেকে আলাদা হওয়ার জন্য তার কৌণিক কম্পাঙ্ক কত হওয়া লাগবে? আলাদা হওয়া মানে মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, এখন এইটা নিচের দিকে চলে যাচ্ছে, তুমি ওইটাকে ক্যাচ করার আগেই যদি নিচে চলে যায়, কারণ মানুষ কোনো কিছু যদি নিচের দিকে যায়, তুমি দাঁড়ায় আসো, তুমি তো 9.8 ত্বরণে পড়বা, ওটা যদি 9.8 এর চেয়েও বেশি ত্বরণে পড়ে যায় তাহলে তুমি ক্যাচ করতে পারবে না, কারণ তুমি তো পড়তেছো অভিকর্ষ ত্বরণের টানে। তবে এটা বলা যায় মোটামুটি, আমরা সূত্র জানি a ইজ ইকুয়াল টু আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে তুমি মনে করো এখানে নিচের দিকে 9.8 ত্বরণে পড়বা। এখন কোন একটা প্ল্যাটফর্ম যদি তোমার পায়ের নিচে থাকা প্ল্যাটফর্ম যদি তার চেয়েও বেশি ত্বরণে পড়ে যায়, তার চেয়েও বেশি ত্বরণে যদি পড়ে যায় বা নেমে আসে, তাহলে তুমি কি প্ল্যাটফর্ম থেকে আলগা হয়ে যাইবা, প্ল্যাটফর্মের টাচে থাকবা না, প্ল্যাটফর্ম থেকে কি হয়ে যাবা, আলগা হয়ে যাইবা। আমরা ধরে নিচ্ছি প্ল্যাটফর্মটা ত্বরণ হতে হবে অভিকর্ষ ত্বরণ বা তার চেয়ে বেশি, তাহলে ওমেগা, আমরা একটা সূত্র শিখছি a ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার x, সর্বোচ্চ ধরো এই x এর মান তো a, তাহলে সেটা হচ্ছে 4.9, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার 9.8 ভাগ 4.9 ইকুয়াল টু কত, √2। এটাই কিন্তু উত্তর। প্রশ্নটা একটু বোঝার মতো যে পুরো গতিপথ জুড়ে একটা প্ল্যাটফর্ম স্পন্দিত হওয়ার সময় পুরো গতিপথ জুড়ে তুমি আলাদা হচ্ছ না, ওটা সাথে লেগে আসো, বাট একটা সিচুয়েশনে এত স্পিডে ওটা নামতেছে যে তুমি অভিকর্ষ ত্বরণে যে পড়ে গিয়ে ওটাকে ধরে রাখবা, তার থেকেও বেশি স্পিডে যদি নামে, এটা বোঝাচ্ছে কৌণিক কম্পাঙ্ক √2 না, আসলে √2 এর বেশি হতে হবে। আসলে উত্তর হবে √2 এর বেশি হতে হবে, অ্যাট লিস্ট √2 হইলে তুমি জাস্ট আলগা হয়ে যাবা যে ওই প্ল্যাটফর্মটা এতটুকু ত্বরণে নামতেছে যে তুমি তোমার অভিকর্ষ ত্বরণ দিয়ে ওটাকে ধরে রাখতে পারতেছো না। ব্যাপারটা এরকম। আশা করি কিছুটা বুঝতে পারছো, না বুঝতে পারলে এটা অ্যাট লিস্ট এই সলিউশনটা মনে রাখো, আমাকে জানাও, আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো এটাকে আরেকবার বুঝিয়ে দেওয়ার। তবে কনসেপ্টটা এরকমই এবং খুবই সিম্পল একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমরা আজকের এই ক্লাসটা বুঝতে পারছি যে এসএইচএম কণার সরণের সমীকরণ থেকে আমরা বেগের সমীকরণ, ত্বরণের সমীকরণ এবং বেশ কয়েকটা প্রবলেম সলভ করলাম। এই টাইপের প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী লেকচারে আমরা এগুলো গ্রাফ নিয়ে আলোচনা করব, সরল দোলক নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব আমরা পুরো চ্যাপ্টারটাকে ফুল ডিটেইলস ভাবে শেষ করার। তোমরা এই প্রবলেমগুলো সলভ করবে এবং বইয়ে এই রিলেটেড যত প্রবলেম আছে সব সলভ করে ফেলবা ইনশাআল্লাহ। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।